গল্পের নাম আমার সুলতানা সে। লেখনীতে আমাতুর রব তাসনিম। গল্পের পঞ্চম অংশ। রাত ৯টার মতো বাজে। মুবাশিরা জাহাঙ্গীর কবির আর জাফর হোসেন দুই দাদার সাথে খেলা করছে। মুশফিকা এশার নামাজ পড়ে সবেমাত্র বসেছে। তখনই শাহিদা বেগম এসে বললেন শুকনা লাল মরিচ দিয়ে মুবাশিরার দাদার জন্য শুটকির ভর্তা বানাতে। জাহাঙ্গীর কবির শুটকির ভর্তা খুবই পছন্দ করেন। কাজ করার একজন ছোট বুয়া আছে, তার হাতের বা শাহিদা বেগমের হাতের কারোর বানানো ভর্তা তিনি পছন্দ করেন না। মুশফিকার হাতের বাটা ভর্তা তার কাছে খুবই ভালো লাগে। আসল কাহিনী ভিন্ন জায়গায়। শাহিদা বেগম স্বামীর জন্য পাটাপোতা দিয়ে বাটা ভর্তা বানাতে চরম অলসতা করেন। মুশফিকাকে একদিন দেখিয়ে দিয়েছে এভাবে বানাতে। এরপর থেকে শাহিদা বেগম আর পাটাপোতা ধরেনও না। প্রতিবার মুশফিকা বানিয়ে দেয়। এতিম মেয়েটাকে তাদের বাড়িতে খাইয়ে পড়িয়ে রাখবে নাকি, কাজ করাবে। মুশফিকার হাতের রান্না বা কাঁচা ভর্তা, বাটা ভর্তা অথবা সুই সুতার কাজ সবকিছুই সুন্দর হয়। মুবাশিরা পেটে থাকতেও মুশফিকাকে কাজ করতে হয়েছে। মাদ্রাসায় ক্লাস করিয়ে আবার বাড়িতে এসে কাজ করতে হতো। নির্দিষ্ট পরিমাণ কাজ মুশফিকার জন্য রেখে দিতেন শাহিদা বেগম। অথচ শেখ বাড়ির সবাই জানে মুশফিকা কেমন পরিবারে জন্ম নিয়েছে। মুশফিক হাসানের বড় আদরের মেয়ে মুশফিকা। মুশফিকার মা জুলেফা খা বেগম নিজে খেতেন না মেয়ে না খেলে। সেই বাবা মায়ের মেয়ে ভাতের অভাব পেয়েছে, ভাতের মার খেয়ে ক্ষুধা নিবারণ করেছে। টাকার জন্য বেশিরভাগ সময় নর্মাল কাপড় পরিধান করেছে। এমনকি রোজা রাখার সময় ক্লাস করে ক্লান্ত হয়ে বাড়ি ফিরলেও কাজ করা লাগতো। রমজান মাসে এমনও হয়েছে তাকে কেউ একবারের বেশি ডাকেনি, ফলে না খেয়ে রোজা রেখেছে সে। নিজের জমানো টাকা দিয়ে এক কালারের ভয়েল কাপড় কিনে তারপর সুই সুতার কাজ করে ঈদের দিন পরেছে। অসুস্থ হলে না খেয়ে পড়তো। কেউ জিজ্ঞাসা করতো না ওষুধ খেয়েছে কিনা। জিজ্ঞেস করবে কিভাবে, কেউ তো জানতোই না মুশফিকা অসুস্থ। কাজের সময় মুশফিকার ডাক পড়ে। কাজ একটু এদিক সেদিক হলে চাচির মুখ ভার হয়ে যেত। শাহিদা বেগমের অন্ধকার মুখ দেখে মুশফিকার রোগা শরীর নিয়েই কাজ করে চলে আসতো। শাহিদা বেগম একবারও ডেকে বলতেন না খেয়ে যা মুশফিকা। ডাইনিং টেবিলে সবাই একসাথে খাওয়ার পরও সময়ও ডাক পড়তো না মুশফিকা আমাদের সাথে একসাথে বসে খা। মানুষের বড় পরিচয় কি তার শুধু পরিবার? যাদের পরিবার নেই তাই বলে কি তাদের নিজস্ব কোনো পরিচয় নেই? শুধু কি এতিম, অনাথ, অসহায়, দুর্বল, পরিবারহীন এসব শব্দই কি তাদের সাথে যায়? যায় তো। এই যে আমাদের চারপাশে যা হয়, যা দেখি, এগুলোই প্রতিনিয়ত হচ্ছে। এতিমদের নাম ডাকা হয় কাজের সময়, এতিমদের নাম ডাকা হয় দরকারের সময়। আনন্দে উৎসবের সময় এতিমদের অংশগ্রহণ করতে নেই, কারণ আনন্দবিলাসে তাদের নাম নেই। আবার কিছু বিবেকবান লোক আছে যারা মুশফিকা নামক মেয়েদের কদর করে, তারাই প্রকৃত মানুষ। মুশফিকা পাঠাপুতা দিয়ে কাজ করা শুরু করে দিয়েছে। বিপত্তি ঘটে একটু পরেই। চিনচিনে ব্যথা বেড়ে গেছে। বসে থাকা আর সম্ভব হলো না। দেয়াল ধরে দাঁড়িয়ে ঠোঁট কামড়ে হজম করেছে চুপিসারে। একটু জিরিয়ে আবার বসে সম্পূর্ণ কাজ করে পাটাপুতা ধুয়ে রেখে বিছানায় শুয়ে চোখের পানি ছেড়ে দিল। মেয়ে এখনও দুই দাদার কাছেই আছে। ইমার্জেন্সি ডাক্তার দেখানো দরকার। হাতে আছে শুধু ২০০ টাকা। জাহাঙ্গীর কবির যেই টাকা দিয়েছে সেখান থেকে এক ছাত্রীর বিয়েতে ৩,০০০ টাকা দিয়ে সাহায্য করেছে। মেয়েটা গরিব ঘরের, আর ২ বছর পর পড়ালেখা শেষ হবে। মুবাশিরা পেটে থাকতে মেয়েটা খুব সাহায্য করত। মেয়েটার মা ৫-৬টা কাঁথা বানিয়ে দিয়েছে। ছাত্রী এবং তার মা নিতে চায়নি। মুশফিকা জোর করেই দিয়েছে। নিজে নিজেই হেসে ফেলল মুশফিকা। নিজে এতিম হয়ে আরেক গরিবকে সাহায্য করে। না, এই ব্যথা সহ্য করা সম্ভব না। ৪-৫ দিন ফার্মেসি থেকে ওষুধ খেয়েছে, কিন্তু কাজ হয়নি। ভালো অর্থোপেডিক্স ডাক্তার দেখাতে হবে। কালকে কোনো শিক্ষিকার কাছ থেকে কিছু টাকা ধার করে হলেও হসপিটালে যাওয়া আবশ্যক হয়ে গেছে। মুশফিকার মনে হচ্ছে পিঠের মেরুদণ্ডের সাইডের হাড় ক্ষয় হয়ে গেছে, এত পরিমাণ ব্যথা করছে। সকালে মেয়েকে খাইয়ে নিজে অল্প কয়টা মুখে তুলে গন্তব্যের উদ্দেশ্যে হাঁটা ধরল মা এবং মেয়ে। মুবাশিরাকে কিছুটা হাঁটিয়ে এরপর আবার কোলে নিয়েছে। মুবাশিরা তো আর এতটা পর থাকতে পারে না। শেখ বাড়ি আসা যাওয়ার আগেই একটি ব্রিজ পড়ে। মুবাশিরাকে নিয়েই ব্রিজের ঢালে বসে পড়ল। রিহান স্কুলে আর রিয়াসা কলেজে যাচ্ছিল। দুজনেই পথে একসাথেই। হঠাৎ তাদের চোখ পড়ল মুবাশিরাকে নিয়ে মুশফিকার নিচে ব্রিজের ঢালে ঝিম মেরে বসে আছে। কৌতূহলে দুজনে দৌড়ে গেল। রিয়াসা আর রিহানকে দেখে মুশফিকা যেন খুশি হয়েই গেল। ভাঙ্গা ভাঙ্গা গলায় বলল, রিয়াসা একটু মুবাশিরাকে কোলে নাও। রিয়াসা সু মেরে মুবাশিরাকে কোলে নিয়ে উত্তেজিত কণ্ঠে বলল, আপা কি হয়েছে তোমার? তুমি কি কাঁদছিলে? আর এখানে এভাবে বসে আছো কেন? সেই রাস্তা দিয়ে জাফর শেখ বাড়ির দিকে যাচ্ছিলেন। ওদেরকে এই অবস্থায় দেখে তড়িঘড়ি করে ওইদিকে পা চালিয়ে এমন কিছু দেখবেন তা ভাবতেও পারেনি।
মুশফিকা কোনো রকম কান্না আটকানোর বৃথা চেষ্টা করছে। গলা দিয়ে কান্নার আওয়াজ বের না হলেও চোখ দুটো ঠিকই ভিজে গেছে। ভড়কে গেলেন জাফর হোসেন। মুশফিকা, কি হয়েছে তোর? এভাবে রাস্তায় বসে আসিস কেন? কাঁদো কাঁদো গলায় মুশফিকা বলল, চাচা, কয়দিন ধরে পিঠের ডান পাশে ব্যথা করছে। নর্মাল মেডিসিন খেয়েছি, ব্যথা সেরে সেরে আবার উঠে। এখন মুবাশিরাকে কোলে নেওয়ার পরেই আবার প্রচণ্ড ব্যথা শুরু হয়ে গেছে। রিয়াসা, রিহান, জাফর হোসেন তিনজনই হতভম্ব হয়ে তাকিয়ে আছে। বরাবরই মুশফিকা ধৈর্যশীল মেয়ে, কী পরিমাণ ব্যথা হলে এভাবে রাস্তায় মেয়ে নিয়ে বসে পড়ে থাকতে পারে। জাফর হোসেন বললেন, তাড়াতাড়ি ডাক্তারের কাছে চল, সমস্যা মনে হয় অনেক গড়িয়ে গেছে। না চাচা, এখন না, বিকালে যাব। বিকালে কেন? এত কথা সইবি কী করে? বিকালেই যাব চাচা। এখন আর বিকালে গেলে সমস্যা কী? আমতামতো করে নিম্ন আওয়াজে মুশফিকা বলল, এখন হাতে টাকা নেই চাচা, বিকালে ব্যবস্থা করে ডাক্তারের কাছে যাব। জাফর হোসেন কথা বলার ভাষা হারিয়ে ফেলেছেন। বাকরুদ্ধ হয়ে কতক্ষণ বসে রইলেন। রিয়াসা, রেহান দুজন ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে তাদের দাদাভাই সুলতানার দিকে। যেই সুলতানার জন্য মুয়াজ শেখ ইউরোপের মাটিতে খিস মেরে পড়েছিল, সেই সুলতানা ব্যথার তাড়নায় ব্রিজের ঢালে মেয়ে নিয়ে বসে আছে। টাকা নেই বলে ডাক্তার দেখাতে পারবে না। বিকালে ব্যবস্থা করে এরপর হসপিটালে যাবে। এর আগে নাকি ফার্মেসির ঔষধ খেয়েছে। এমন কত পরিস্থিতি হয়তো মুশফিকা নিজে নিজেই হ্যান্ডেল করেছে, তার হিসাব সবারই অগোচরে। আজ তো ভাগ্যক্রমে তাদের সামনে পড়ে গেছে। জাফর শেখের ধ্যান ভাঙে মুশফিকার কুকিয়ে থাকা উঠে দেখে। মুশফিকা, তুই আমার সাথে চল, আমি ডাক্তার দেখাবো তোকে। মুশফিকা না করলেও তিনি শুনেননি। জোর করে নিয়ে গেলেন হসপিটালে। মুবাশিরাকে সিয়ার কাছে দিয়ে গেছে। মেয়েটা যাওয়ার সময় কেমন অসহায় মুখ করে আম্মাকে মায়া মায়া করে ডাকলো, আম্মা, আম্মা। মুশফিকার যেতে ইচ্ছা করলো না মেয়েটাকে ছাড়া, কিন্তু এতটা সময় তো আর থাকতে পারবে না। তাছাড়া মুশফিকাও কোলে নিতে পারে না। অগত্যা শাহিদা বেগম আর সিয়ার কাছে দিয়ে গেছে। মুয়াজ শেখের কাছে খবর পৌঁছে গেছে। রিয়াসা আর রিহান পুঙ্খানুপুঙ্খ সংবাদ পৌঁছে দিয়েছে। মুশফিকা কিভাবে রাস্তায় মুবাশিরাকে নিয়ে বসেছিল, মুশফিকার ব্যথা, ফার্মেসির মেডিসিন সেবন করা, কান্না গিলে কথা বলা, শেষে টাকা নেই তাই হসপিটালে যাবে না, বিকালে ব্যবস্থা করে তারপর যাবে। মুয়াজ ধৈর্য নিয়ে সব কিছু শুনে নির্বোধের ন্যায় দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। তারপর ছুটল সুলতানা যেখানে আছে সেখানে। জাফর শেখ ইমার্জেন্সিতে থাকা মুশফিকাকে দেখল। মুয়াজ জাফর শেখের সাথে যোগাযোগ করে ইমার্জেন্সি ওয়ার্ডে। মুশফিকার এক্স-রে করা হচ্ছে। মুয়াজ বেশি টাকা দিয়ে তাগাদা দিয়ে রিপোর্ট তাড়াতাড়ি হাতে নিয়েছে। মুয়াজের কথা অনুযায়ী জাফর শেখ অর্থোপেডিক্স ডাক্তারের পাশাপাশি একজন গাইনোকোলজিস্টও দেখিয়েছেন। মুয়াজ দরজার বাইরে দাঁড়িয়ে আছে। জাফর শেখ মুশফিকাকে নিয়ে গাইনোলজিস্টের সামনে বসে আছে। মুশফিকা জানে না মুয়াজের উপস্থিতি। অর্থোপেডিক রিপোর্ট আর গাইনোলজির রিপোর্ট একসাথে দেখে মুশফিকাকে জানালেন, এই ব্যথাটা মূলত ক্যালসিয়ামের অপুষ্টির কারণে হয়েছে। প্রেগনেন্সির টাইমে খাবারের ঘাটতি থেকে পরবর্তীতে এমন হয়। বাচ্চার পেটে পর্যাপ্ত পরিমাণ খাবার বা পুষ্টি না পেলে মায়ের ভিটামিন টেনে নেয়। বাচ্চা ঠিকই তার নিজেরটা টেনে নেয়, তবে মায়ের কষ্ট হয়ে যায়। এই ব্যথাটা অতটা সিরিয়াস না, তবে মুশফিকা বিষয়টাকে ঘালিয়ে ফেলেছে, যার দরুন ব্যথা এমন পর্যায়ে চলে গেছে। শুরুতেই ডাক্তার দেখালে এতটা কষ্ট হতো না। কিছু পেইন কিলার আর ক্যালসিয়াম দিয়েছে মুশফিকাকে। পিঠে হাড়ে এখনও সমস্যা হয়নি, কিছুদিন রেস্টে থাকতে হবে। শুধু শুয়ে থাকবে আর হাঁটাহাঁটি করবে। বসলে যেহেতু ব্যথা বাড়ে তাই বসার দরকার নেই। মুয়াজ নিঃশব্দে এসেছিল, নিঃশব্দেই চলে গিয়েছে। রাতের আকাশে তারা ভরা। আজ জ্যোৎস্না রাত, থালার মতো চাঁদ উঠেছে। দূর আকাশে তারাগুলো জ্বলজ্বল করছে। গোটা আকাশটাই সুভূষিত হয়ে গেছে। রাতের বাতাসটাও মন্দ না, কিন্তু মুয়াজের কাছে সব কিছুই অর্থহীন মনে হচ্ছে। সকালে রিহান আর রিয়াসার কাছ থেকে ওই রকম ভয়ানক কথা শুনে তার সুলতানার ব্যবস্থা নিজের চোখে দেখার পর মুয়াজের ভালো লাগা উড়ে গেছে। যে তার ভালো থাকা সেই তো ভালো নেই, তবে মুয়াজ ভালো থাকবে কি করে? জাফর হোসেন দেখা করতে আসলেন মুয়াজের সাথে। জাফর হোসেন হতাশা কণ্ঠে মুয়াজকে বলতে লাগলেন, মুশফিকা 4 দিন আগে আমাকে সিলেটে পাঠিয়ে দিয়েছিল ওদের বাড়িতে। এখন কি অবস্থা দেখার জন্য। সিলেটে গিয়ে আমার মাথা তো পুরোই হ্যাং হয়ে গেছে। আমার খালাতো ভাই মুশফিক হাসানের বাবা, মানে আমার খালু, আগে থেকেই বিত্তশালী। সিলেটের ধনী পরিবারদের মাঝে একজন, পরে ওদের পরিবার। এত অর্থ সম্পদ সব ভোগ করছে মুশফিক হাসানের চাচাতো ভাইয়েরা, সব দখল করে নিয়েছে। মুয়াজ, শুনলে তুমি আশ্চর্য হবে। মুশফিকার মামার বাড়ির লোকজন পর্যন্ত গাদ্দারি করেছে। সবাই ভাগযোগ করে নিয়ে নিজেদের নামে করে নিয়েছে। ছোট মেয়েটার জন্য 1 ইঞ্চি পরিমাণও কিছু রাখেনি। একজন বাড়ি ঘর দালান করেছে, কেউ আবার ফার্ম দিয়েছে। এদের মাঝে আবার অনেকেই পলিটিক্স করে।
মুশফিকা নিজের সব কিছু উদ্ধার করতে গেলেও বহু ঝামেলা হবে। এই সব কিছু যখন মুশফিকাকে বলেছিলাম, মেয়েটার চেহারাটা আমাবস্যার রাতের মতো অন্ধকার হয়ে গেছিল। কী যে অসহায় দেখাচ্ছিল মেয়েটাকে। আমি জানি মুবাশিরার জন্যই সিলেট থেকে নিজের উত্তরাধিকার আনতে চাইছে, মেয়েকে যথেষ্ট স্বাবলম্বী বানাতে। মুশফিকার বয়সটাই বা কত? এই বয়সে মেয়েরা ভার্সিটি যায়, আর ও চিন্তা করে নিজের মেয়ের অগ্রিম ভবিষ্যৎ নিয়ে। আমার মনে হয় মুশফিকা শেখ বাড়ির কোনো কিছু মুবাশিরার জন্য নিবে না। জানো মুয়াজ, আজ নিজের প্রতি ধিক্কার এসেছে। মুশফিকা আমার মায়ের বোনের নাতি। মুশফিক হাসান হলো আমার আপন খালাতো ভাই। মুশফিকা হলো ভাগ্নি। এই মেয়েটাকে আমরা দুই ভাই বোন কোনো দিন ডাক দিয়ে খোঁজ খবর নিইনি। ও আমাদের সব কিছুতে অবহেলা পেয়েছে। আমি তো সংসার ছাড়া এখানে সেখানে সবসময় কাটাই। জাহাঙ্গীর ভাই এবং ভাবির উপরে সব কিছু ছেড়ে দিয়েছে। আমরা দুই ভাই ভালো করেই জানতাম মুশফিকা শেখ বাড়িতে কোনো আপ্যায়ন পায় না, শুধু নিরাপদ আশ্রয়ে থাকে, এইটুকুই জয়। আমার মা মারা যাওয়ার পর থেকে মুশফিকার অবস্থান শেখ বাড়িতে এমন হয়ে গিয়েছে। মুবাশিরা হওয়ার পর ছোট মুবাশিরাকে আমরা সবাই জান প্রাণ দিয়ে আদর করি, অথচ পেটে থাকতে একবেলা খোঁজখবর কেউ নেয়নি। ওর অতটুকু জীবনে কতটাই কষ্ট করেছে সে। আজ মুশফিকার রাস্তায় এমন পরিস্থিতি যেন বারবার আমাকে আমাদের শেখ বাড়ির সবাইকে কাপুরুষ আর ধিক্কার জানিয়ে গেল। মুবাশিরা হওয়ার পর থেকে মুশফিকার সাথে আমরা ভালো একটা সম্পর্ক তৈরি হয়। এরপর কাছ থেকে ওর সারভাইভ দেখতে পারলাম। আমরা আরও বেশি জুলুম করেছি সিয়ামের সাথে জোর করে বিয়ে দিয়ে। মেয়েটা কোনোভাবেই রাজি ছিল না। সিলেটের মানুষ আর শেখ বাড়ির মানুষদের সাথে পার্থক্য কোথায় বলো তো? ওরা দখল করে অন্যায়ভাবে ভোগ করেছে, আর আমরা এতিম মেয়েটাকে অবহেলা করলাম। এমনকি নিজেদের সম্মান বাঁচাতে সিয়াম ওর সাথে ইচ্ছার বিরুদ্ধে বিয়েটাও করিয়ে দিলাম। সবাই একই ক্যাটাগরিতে পড়ি আমরা। দীর্ঘশ্বাস ফেললেন জাফর হোসেন। তার কণ্ঠে অপরাধবোধ আর হতাশা ঝরে পড়ছে। মুয়াজ শুধু শুনে গেল, কিছুই বলল না। জাফর শেখকে বিদায় দিয়ে ওয়াশরুমে ঢুকে ঝর্ণা ছেড়ে ভিজিয়ে নিল বলিষ্ঠ শরীরটা। দেয়ালে হাত দিয়ে জোরে জোরে নিঃশ্বাস ফেলে ঝর্ণা বন্ধ করে দিল। শুভ্র টাওয়াল দিয়ে বাথরুম গায়ে জড়িয়ে মাথা মুছতে মুছতে জায়নামাজ বিছিয়ে নিল। বাথরুম গায়ে থেকে ছড়িয়ে শুভ্র পাঞ্জাবি জামা ও টুপি পরে তকবির দিল। ইচ্ছামতো রুকু সিজদা দিয়ে দুই হাত উঠিয়ে আরশের মালিকের কাছে। প্রথমে মুখ দিয়ে কোনো শব্দই বের হলো না। হাতের তালুতে বৃষ্টির ফোঁটার ন্যায় পানি পড়তে লাগলো। মিনিট পাঁচেক মুয়াজের ভাঙ্গা গলা শোনা গেল, আল্লাহ, ও আল্লাহ, ও আরশের মালিক, আমার সুলতানার সব ব্যথা, সব কষ্ট, ক্লান্তি আমার শরীরে দিয়ে দাও। তাকে সুস্থ করে তোলো। আমার মন প্রাণ নীল ব্যথায় ছেয়ে গেছে, যে ব্যথা কেবল তুমিই দেখো। দুজনের ব্যথা উপশম করে দাও হে কুদরতের মালিক। আমার শাহজাদির মাকে হেফাজতে রাখো তুমি। এবার ফুপিয়ে উঠল মুয়াজ। মুয়াজের এই কান্নার ধরন মুয়াজের বন্ধুমহল পরিবার কেউই দেখেনি। তার সুলতানার জন্য সে একজনের কাছে কাঁদে, একজনের কাছেই হাত পাতে। মানুষ কতই বৈচিত্র্যময় হয়ে থাকে, কেউ কল্পনাও করতে পারবে না যেই মুয়াজ শেখের জন্য ইউরোপের সুন্দরী মেয়েরা নিজ হাতে আগেকার যুগের মতো চিঠি পাঠিয়ে প্রেম বিনোদন করে, সেই মুয়াজ শেখ সব কিছু হাওয়ায় উড়িয়ে বেড়ানো ধুলোয় নিক্ষেপ করে বাঙালি এক অনাথ মেয়ের সেনাপতি হয়ে তাকে নিজের সুলতানা দাবি করে। আবার সেই সুলতানা শেফার জন্য হলদে ফর্সা চেহারা কেঁদে কুটে লাল বানিয়ে খোদার কাছে প্রার্থনা করে। জায়নামাজ গুছিয়ে বাবার নম্বরে টেক্সট পাঠিয়ে বলল, বাবা তুমি আমার সুলতানাকে রাজি করাও, এমন কিছু বলো যেন তাড়াতাড়ি সুলতানা মহলে তাকে আনতে পারি। অন্য রুমে তার মা ঘুমিয়ে আছে। মায়ের কাছে না গিয়ে মায়ের ফোনে টেক্সট দিয়ে বলল, মা যেভাবেই হোক আমার সুলতানাকে রাজি করাও, আমার শাহজাদিয়া সুলতানাকে সুলতানা মহলে আনার ব্যবস্থা করো। এরপর আরও একটা টেক্সট লিখে পাঠালো হিন্দুস্তানের বন্ধু মাহিদের কাছে, তোর বোনকে বল তাড়াতাড়ি আমার শাহজাদি আর সুলতানার ড্রেস তৈরি করতে। হারামি, কতদিন হয়ে গেল একজন মা আর মেয়ের সেম ড্রেস তৈরি করতে এতদিন লাগে? তুমি বোঝাও আমাকে। নটাঙ্কি করো কার সাথে? মুয়াজ শেখের সাথে? তোর ব্রাইট ফিউচার আমি অন্ধকার করে দিব বলে দিলাম। যেভাবেই হোক, যে করেই হোক, তাড়াতাড়ি বাংলাদেশে আমার সুলতানা শাহজাদির সেম ড্রেস পাঠিয়ে দে। বিলম্ব করলে তোকে জাপানি শেপার্ডের আস্তানায় ঢুকিয়ে বাইরে তালা লাগিয়ে খেতে চলে যাব আমি। মুয়াজের মাথা ঠিক নেই, কাকে কি বলছে নিজেও জানে না। এই মুয়াজ আর সবার সাথে পরিচিত মুয়াজ সম্পূর্ণ আলাদা, কেমন জানি খাপ ছাড়া। কেটে গেছে 5টা দিন। মুশফিকা এখন আগের চেয়েও সুস্থ। আজ বিকালে একজন মহিলা এসেছে মুশফিকাকে দেখতে। এই মহিলা মুশফিকার পূর্ব পরিচিত, তার মাধ্যমেই মাদ্রাসায় পড়ানোর সুযোগ পেয়েছে। ইনিই ব্যবস্থা করে দিয়েছিলেন। তা না হলে মাত্র 9ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে কি জব নেওয়া এত সহজ নাকি?
তার বড় ছেলে মনসুর হকের জন্য মুশফিকার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। মুবাশশিরাকে সহ মেনে নিবে তারা। মুশফিকার আগে পরের সব কিছু তার জানা আছে। তার ছেলে মনসুর হক জাপানে জব করে। মনসুর হক মুশফিকাকে বিয়ে করতে এক পায়ে কেন 2 পায়ে রাজি। মুশফিকা পড়েছে চরম বিপাকে। এক মুয়াশশিক তার পিছু ছাড়ছেন আর তার উপর আরেক মনসুর হক এসে 2 পায়ে দাঁড়িয়েছে। সিয়া দুরন্ত খবর পৌঁছে দিল স্পেশাল স্পাই রিহানের কাছে। রিহান আবার দাদাভাইয়ের কাছে। সিয়া বর্তমানে এতটা বদল হয়ে গেছে, রিয়াসা এবং রিহানের সাথে একই খাতায় নাম দিয়েছে। দাদাভাই সেনাপতি আর তারা হলো সৈন্যদল। মুয়াজ টুইন রোজ পেইন্টিং করছিল। অতর্কিত সংবাদ শুনে লাল রং লেগে থাকা 12 নম্বর তুলি কানের উপর ঠেকিয়ে ওই বেশেই বেরিয়ে আসলো। এ কি জ্বালা! সাম্রাজ্যে এখনও সম্রাজ্ঞী আর শাহজাদির পাও পড়ল না। অন্যদিকে আর কোথাকার কি এসে হাজির হয়ে যায়। মুয়াজের মাথা ফেটে যাবে না তো তোর চিন্তায়।